আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ও ভূত। গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদীয়া আশ্চর্য পত্রিকায় 1966-তে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু, বৈজ্ঞানিক আর্চিবল্ড, অবিনাশবাবু, প্রহ্লাদ, রামলোচন বাবু এবং ভূত। গল্প পাঠে আমি সায়ন্তিকা। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও ভূত। 10ই এপ্রিল। ভূত, প্রেত, প্ল্যানচেট, টেলিপ্যাথি, ক্লিয়ার ভয়েস, এই সবই যে একদিন না একদিন বিজ্ঞানের আয়ত্তে এসে পড়বে, এই বিশ্বাস আমার অনেক দিন থেকেই আছে। বহুকাল ধরে বহু বিশ্বস্ত লোকের ব্যক্তিগত ভৌতিক অভিজ্ঞতার কাহিনী সেই সব লোকের মুখ থেকেই শুনে এসেছি। ভূত জিনিসটাকে তাই কোনোদিনই হেসে উড়িয়ে দিতে পারিনি। আমার নিজেরও কখনো এ ধরনের অভিজ্ঞতা হয়নি। চীনের জাদুকরের কারসাজিতে সম্মোহিত বা হিপনোটাইজড হয়েছি, অদৃশ্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করেছি, গেছো বাবার মন্ত্র বলে জানোয়ারের কঙ্কালে রক্ত মাংস প্রাণ ফিরে আসতে দেখেছি। কিন্তু যে মানুষ মরে ভূত হয়ে গেছে সেই মানুষের সামনে কখনো পড়তে হয়নি আমাকে। এই অভিজ্ঞতার অভাবের জন্যই বোধহয় কিছুদিন থেকে ভূত দেখার ইচ্ছেটা প্রবল হয়ে উঠেছিল। আর কেবলই ভাবছিলাম ভূতকে হাজির করার বৈজ্ঞানিক উপায় কি থাকতে পারে না। এখানে অবশ্য কেবল রাসায়নিক প্রক্রিয়া বা যন্ত্রপাতিতে কাজ হতে পারে না, তার সঙ্গে চাই কনসেন্ট্রেশন, রীতিমতো ধ্যানস্থ হওয়া চাই। কারণ যে কোনো ভূত হলে তো চলবে না, বিশেষ বিশেষ মৃত ব্যক্তির ভূতেরে ইচ্ছে মতো আমার ঘরে এনে হাজির করে, তাদের সঙ্গে বাক্যলাপ করে, তারপর তাদের আবার পরলোকে ফেরত পাঠিয়ে দিতে হবে। সবচেয়ে বড় কৃতিত্ব হবে যদি তাদের একেবারে সশরীরে এনে ফেলা যায়, যার ফলে তাদের আমরা স্পর্শ করতে পারি, তাদের সঙ্গে হ্যান্ডশেক করতে পারি। তবেই না বিজ্ঞানের কৃতিত্ব। গত 3 মাস পরিশ্রম, গবেষণা ও কারিগরির পর আমার নিউ স্পেকট্রোস্কোপ যন্ত্রটা তৈরি হয়েছে। এখানে স্পেকট্রো কথাটা স্পেকট্রাম থেকে আসছে না, আসছে স্পেকট্রার অর্থাৎ ভূত থেকে। আর নিউ কারণ এমন যন্ত্র এর আগে আর কখনো তৈরি হয়নি। যন্ত্রের বিশদ বিবরণ আমার খাতায় রয়েছে, তাই এ ডায়েরিতে সেটা আর দিলাম না। মোটামুটি বলে রাখি, আমার মাথার মাপে একটি ধাতুর হেলমেট তৈরি করা হয়েছে। তার দুদিক থেকে দুটো বৈদ্যুতিক তার বেরিয়ে একটা কাঁচের পাত্রে আমার তৈরি একটা তরল সলিউশনের মধ্যে চোবানো দুটো তামার পাতের। এই সলিউশন গ্যাসের আগুনে গরম করলে তা থেকে একটা সবুজ রঙের ধোঁয়া বের হবে। খুব আশ্চর্যভাবে পাত্রের ওপরেই প্রায় এক মানুষ জায়গা নিয়ে কুণ্ডুলি পাকাতে থাকে। ভূতের আবির্ভাব হওয়ার কথা সেই কুণ্ডুলির মধ্যেই। আজ সকালে যন্ত্রটাকে প্রথম টেস্ট করলাম। 16 আনা সফল হয়েছি বলবো না, বরং এই আংশিক সাফল্যের প্রধান কারণ হলো আমার কনসেন্ট্রেশনের গলদ। ল্যাবরেটরিতে ঢোকার সময় দেখলাম বারান্দার কোণে আমার বিড়াল নিউটন এক থাবায় একটা আরশোলা মারল। ফলে হলো কি, হেলমেট পরে বসে ভূতের কথা ভাবতে গিয়ে কেবলই সেই আরশোলার নিষ্প্রাণ দেহটার কথা মনে হতে লাগলো। সেই কারণেই বোধহয় মিনিট 5 পরে স্পষ্ট দেখতে পেলাম ধোঁয়ায় কুণ্ডুলির মধ্যে বিরাট এক আরশোলা, আর সুরগুলো যেন আমার দিকে নির্দেশ করে নাড়াচাড়া করছে। প্রায় 1 মিনিট হলো এই আরশোলার ভূত ছিল, তারপর অদৃশ্য হয়ে গেল। বুঝলাম আজ আর অন্য ভূত নামানোর চেষ্টা বৃথা। কাল সকালে আরেকবার চেষ্টা করে দেখব। আজ সমস্ত দিনটা মনের ব্যায়াম অভ্যাস করতে হবে, যাতে কাল কনসেন্ট্রেশনে কোনো ত্রুটি না হয়। 11ই এপ্রিল। অভাবনীয়। আজ প্রায় 3.5 মিনিট ধরে আমার পরলোকগত বন্ধু ব্রিটিশ বৈজ্ঞানিক আর্চিবল্ড অ্যাকরয়েডের সঙ্গে আলাপ হলো। নরওয়েতে রহস্যজনকভাবে অ্যাকরয়েডের মৃত্যু হয়। মৃত্যুর কারণ পরে আমি শুনেছিলাম এবং সেটা এর আগেই আমি ডায়েরিতে লিখেছি। আজ সেই অ্যাকরয়েড অতি আশ্চর্যভাবে আমার সবুজ ধোঁয়ার কুণ্ডলিতে আবির্ভূত হলেন। আশ্চর্য বলছি এই জন্যে যে অ্যাকরয়েডের বিষয় প্রায় 5 মিনিট ধ্যান করার পর যে
জিনিসটা প্রথম দেখা গেল ধোঁয়ার মধ্যে, সেটা হলো একটি নরকঙ্কাল, যার ডান হাতটা আমার দিকে প্রসারিত। তারপরই হঠাৎ দেখি সে কঙ্কালের চোখে সোনার চশমা, এ যে অ্যাকোরয়েডের বাইফোকাল চশমা, সেটা আমি দেখেই বুঝেছিলাম। চশমার পর দেখা গেল দাঁতের ফাঁকে একটা বাঁধানো পাইপ, অ্যাকোরয়েডের স্বাদের ব্রেয়ার। তারপর পাঁজরের ঠিক নিচেটাই একটা চেনওয়ালা ঘড়ি, এও আমার চেনা। বুঝতে পারলাম অ্যাকোরয়েডের চেহারায় যে বিশেষগুলি আমার মনে দাগ কেটেছিল, সেগুলো আগে দেখা যাচ্ছে। ঘড়ি, পাইপ ও চশমা সমেত কঙ্কাল হঠাৎ বলে উঠল, হ্যালো শঙ্কু। এ কি? এ যে স্পষ্ট অ্যাকোরয়েডের গলা, আর কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে এই স্যুট পরিহিত সৌম্যমূর্তি অ্যাকোরয়েডের সম্পূর্ণ অবয়ব ধোঁয়ার মধ্যে প্রতীয়মান হলো। তার ঠোঁটের কোণে সেই ছেলে মানুষই হাসি, মাথার কাছে পাকা চুলের এক গোছা কপালের ওপর এসে পড়েছে, গলায় মাফলার, হাতে দস্তনা। আমি প্রায় হাত বাড়িয়ে অ্যাকোরয়েডের হাতে হাত মেলাতে গিয়ে সেই মুহূর্তে অপ্রস্তুত হয়ে নিজেকে সামলে নিলাম। করমর্দন সম্ভব ছিল না, কারণ যা দেখেছিলাম তা অ্যাকোরয়েডের জড়রূপ নয়, শূন্যে ভাসমান প্রতিবিম্ব মাত্র। কিন্তু আশ্চর্য এই যে প্রেতচ্ছায়ার কণ্ঠস্বর অতি স্পষ্ট। আমি কিছু বলার আগেই অ্যাকোরয়েড তার গম্ভীর অথচ মসৃণ গলায় বললেন, তোমার কাজের দিকে আমার দৃষ্টি রয়েছে, যা করছো তা সবই খেয়াল করি। তুমি তোমার দেশের মুখ উজ্জ্বল করছো। উত্তেজনায় আমার গলা প্রায় শুকিয়ে এসেছিল, তবুও কোনো রকমে বললাম, আমার নিউ স্পেকট্রোস্কোপ সম্বন্ধে তোমার কি মত? সবুজ ধোঁয়ার কুণ্ডুলের ভেতর থেকে মৃদু হেসে অ্যাকোরয়েড বললেন, আমার দেখা যখন তুমি পেয়েছ, তখন আর মতামতের প্রয়োজন কি? তুমি নিজেই জানো তুমি কৃতকার্য হয়েছ। যারা লোকান্তরিত, তারা মতামতের ঊর্ধ্বে। মানসিক প্রতিক্রিয়ার কোনো প্রয়োজন আমাদের জগতে নেই। চিন্তা ভাবনা, সুখ দুঃখ, ভালো মন্দ সবই এখানে অবান্তর। আমি অবাক হয়ে অ্যাকোরয়েডের কথা শুনছি, আর এরপর কি জিজ্ঞেস করবো ভাবছি। এমন সময় একটা অদ্ভুত হাসির সঙ্গে সঙ্গে বুদবুদের মতো অ্যাকোরয়েড অদৃশ্য হয়ে গেলেন। আর তারপরেই ধোঁয়ার কুণ্ডলিটা আমার দিকে এগিয়ে এলো, আর আমি বুঝতে পারলাম যে আমার চেতনা লোপ পেয়ে আসছে। যখন জ্ঞান হলো, তখন আমি দেখি আমার চাকর প্রহ্লাদ আমার কপালের জলে ছিটা দিচ্ছে। এই গরমে লোহার টুপি পরে বসে আছো বাবু, বুড়ো বয়সে এও কি সয়? হেলমেটটা খুলে ফেললাম, বেশ ক্লান্ত লাগছে। বুঝলাম অতিরিক্ত কনসেন্ট্রেশনের ফল। কিন্তু অ্যাকোরয়েডের প্রেতাত্মা যে আজ আমার ল্যাবরেটরিতে আবির্ভূত হয়ে আমার সঙ্গে কথা বলে গেছে, তাতে কোনো ভুল নেই। আমার গবেষণা, আমার পরিশ্রম অনেকাংশে সার্থক হয়েছে। আশ্চর্য আবিষ্কার আমার এই নিউ স্পেকট্রোস্কোপ। মনে মনে ভাবলাম, সামান্য শারীরিক গ্লানিতে নিরুৎসাহ হলে চলবে না। কাল আবার বসবো এই যন্ত্র নিয়ে। ইচ্ছে হচ্ছে বিগত যুগের কিছু ঐতিহাসিক চরিত্রের প্রেতাত্মার সঙ্গে চাক্ষুষ পরিচয় করে তাদের সঙ্গে কথা বলবো। 12ই এপ্রিল। অন্ধকূপ হত্যার আসল ব্যাপারটা জানবার জন্য আজ ভেবেছিলাম সিরাজউদ্দৌলাকে একবার আনবো, কিন্তু সব প্ল্যান মাটি করে দিলেন আমার প্রতিবেশী অবিনাশ চাটুর্যে। বৈঠকখানায় বসে সবেমাত্র কফি শেষ করে ন্যাপকিনে মুখ মুছছি, এমন সময় ভদ্রলোক হাজির। অবিনাশবাবুর মতো অবৈজ্ঞানিক ব্যক্তি জগতে আর দ্বিতীয় আছে কিনা সন্দেহ। ভদ্রলোকের জন্ম হওয়া উচিত ছিল প্রস্তর যুগে, বিংশ শতাব্দীতে তিনি একেবারেই বেমানান। আমার সাফল্যে উদাসীন্য ও ব্যর্থতায় টিটকিরি, এ দুটো জিনিস ছাড়া ওর কাছে কখনো কিছু পেয়েছি বলে আমার মনে পড়ে না। ঘরে ঢুকেই আমার সামনের সোফায় ধপ করে বসে পড়ে বললেন, ঔশ্রীর ধারে ঘোরাফেরা হচ্ছিল কি মতলবে? ঔশ্রীর ধারে? আমি মাঝে মাঝে অবিশ্বাস্য প্রাতঃভ্রমণে যাই ওই দিকটা, কিন্তু গত 20-25 দিনের মধ্যে তো যাইনি। সত্যি বলতে কি, বাড়ি থেকেই বেরোয়নি। তাই বললাম, কবেকার কথা বলছেন আপনি? আজকে মশাই, আজকে এই ঘন্টাখানেক হবে। তা ডাকলুম, সাড়াই দিলেন না। সে কি, আমি তো বাড়ি থেকেই বেরোইনি। অবিনাশবাবু হো হো করে হেসে উঠলেন। এ আবার কি ভীমরতি ধরলো আপনাকে? অস্বীকার করছেন কেন? ওরকম করলে যে লোকে আরো বেশি সন্দেহ করবে আপনাকে।
আপনার 5 ফুট 2 ইঞ্চি হাইট, ওই টাক, ওই দাড়ি, গিরিটি শহরে আর কার আছে বলুন? আমি যুগপৎ রাগ আর বিস্ময়ে কিছু বলতে পারলাম না। লোকটা কি আমি মিথ্যাবাদী? আমি ত্রিলোকস্য শঙ্কু? আমার কিছু মূল্যবান ফর্মুলা আমি কোনো কোনো অতিরিক্ত অনুসন্ধিৎসু বৈজ্ঞানিকের কাছে গোপন করেছি বটে, কিন্তু ধারে যাবার মতো সামান্য ঘটনা আমি অবিনাশবাবুর মতো নগণ্য লোকের কাছে গোপন করতে যাব কেন? অবিনাশবাবু বললেন, শুধু আমি নই মশাই, রামলোচন বাড়ুজ্যেও আপনাকে দেখেছেন। তবে সেটা ঔশ্রের ধারে নয়, জজ সাহেবের বাড়ির পেছনের আম বাগানে। আর সেটা অবশ্য আমার দেখার পরে এইমাত্র শুনে আসছি। আপনিও তাকেও জিজ্ঞেস করে দেখতে পারেন। আমি চুপ করে রইলাম। ভদ্রলোক শুধু নিজে মিথ্যে কথাই বলছেন না, অন্য আরেকজন প্রবীণ ব্যক্তিকেও মিথ্যাবাদী বানাচ্ছেন। এর কি কারণ হতে পারে তা আমি বুঝতে পারলাম না। আমার চাকর প্রহ্লাদ অবিনাশবাবুর জন্য কফি নিয়ে এলো। ভদ্রলোক ফস করে জিজ্ঞাসা করে বসলেন, তা হ্যাঁ পেল্লাদ, তোর বাবু আজ সারা সকাল বাড়িতেই ছিলেন না বেরিয়েছিলেন? প্রহ্লাদ বলল, কাল অত রাত অব্দি লাবুটেরিতে খুটখাট কইলেন, আর আজ অমনি সকালে বেইরা যাইবেন। বাবু বাড়িতেই চাইলেন। এখানে একটা কথা বলা দরকার। আমি কাল সকালের পর আদেও আমার ল্যাবরেটরিতে যাইনি। বিনা কারণে আমি কখনো ল্যাবরেটরি যাই না। আমার সারাদিনের কাজ ছিল কনসেন্ট্রেশন অভ্যাস করা, এবং সে কাজটা আমি করি আমার শোবার ঘরেই। রাত্রে 9টার মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি যথারীতি ভোর 5টায়। অথচ প্রহ্লাদ বলে কিনা আমি ল্যাবরেটরিতে কাজ করেছি। আমি প্রহ্লাদকে বললাম, আমি যখন কাজ করছিলাম তখন তুমি আমাকে কফি দিয়েছিলে কি? হ্যাঁ বাবু, দিয়েছিলাম যে। তুমি অন্ধকার ঘরে খুটুর খুটুর করছিলে, আর আমি প্রহ্লাদকে বাধা দিয়ে বললাম, অন্ধকার ঘর? তাহলে তুমি আমায় চিনলে কি করে? প্রহ্লাদ হেসে বলল, তা চিনব না বাবু, চাঁদের আলো ছিল যে, মাথায় হেড করে বসেছিলে, মাথায় আলো পড়ে চকচক করছিল। আচ্ছা, ঠিক আছে। অবিনাশবাবু একটা বিড়ি ধরিয়ে বললেন, সেই যে কি এক বায়োস্কোপ দেখেছিলাম, একই মানুষ দুভাগে ভাগ হয়ে গিয়ে একই সময় এখানে ওখানে। আপনারও কি সেই দশা হলো? তা অবশ্য কিছু আশ্চর্য নয়। পই পই করে বলেছি, ওসব গবেষণা গবেষণার মধ্যে যাবেন না, ওতে ব্রেন অ্যাটাক করে। গরিবের কথা বাঁশি হলে তবে ফলে কি না। আরো 8 ঘন্টা ছিলেন অবিনাশবাবু। বুঝতে পারছিলাম একটা ম্যাগাজিনের পাতা উল্টানোর ফাঁকে ফাঁকে ভদ্রলোক আমার দিকে আর চোখে লক্ষ্য রাখছিলেন। আমি আর কোনো কথা বলতে পারিনি, কারণ আমার মাথার মধ্যে সব কেমন জানি গন্ডগোল হয়ে যাচ্ছিল। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ।